সেন্সলেস হয়ে পড়েছিলাম এর সামনে, মেন গেটের সামনে। আমাকে 49 ব্যাচের কিছু ভাই, 51 ব্যাচের কিছু ভাই এবং আমার বেসমেটরা তারা আমাকে এই ইয়াতে কোলে করে নিয়ে যায় ইমার্জেন্সিতে। আমরা জানি যে এরপরে আমাদের কোনো লাইফ নাই। আমরা যদি ক্যাম্পাসে আসি আমাদের হয়তো বা জীবন মানে একাডেমিক লাইফ শেষ, আমাদের কী হবে কেউ জানি না, কিন্তু তারপরেও আমরা সবাই মিলে একসাথে একত্রতা পোষণ করে সবাই মিলে আমরা একসাথে আন্দোলন করি। অলরেডি এক আপু আমাদের 47 ব্যাচে অধর আপু, তার মাথায় তার আঘাত করে, মাথা দিয়ে রক্ত পড়ছিল, সেই ছবিটা আমাদের যখন আমরা দেখি তখন আমাদের পক্ষে আসলে মানে আমাদের মধ্যে কোনো সেন্স কাজ করছিল না। আমাদের মধ্যে যে ভয় যে কী করবে কী না করবে, হলে থাকতে দেবে না, এটা আমাদের মধ্যে কাজ করছিল না। আমরা সবাই মিলে তখন আমরা এগিয়ে আসি। আমরা তখন এই লেডিস হোস্টেলের সামনে, ফিল্টারের সামনে আমরা 10-12 জন আসি আমাদের বেঁচে। তারা বলছিল যে কেন আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন, এটা তো ঠিক না। তখন তাদের গায়েও হাত তোলা হয়। তখন আমি বেঁচে যাই, আমার গায়ে এরকম আঘাত আসে নাই। তারপরে তখন তারা আরও বেশি সওয়ার হয়। এখানে আছে 46-এর এই তন্ময় ছিল, সাব্বির ছিল, শাকির ছিল, এই সাদিকুল ছিল। তারা খুবই ভায়োলেন্টলি তারা অ্যাটাক করছিল। একটু পরে তাড়াতাড়ি আসছিল ইয়াতে, যে কী অবস্থা না ইয়াতে। তারপরে একটু পরে দেখলাম যে ওই 3 নম্বর গেট থেকে আমাদের জুনিয়র ব্যাচের যারা ছোটো ভাইরা 51-52 তারা বিরাট বড় একটা মিছিল নিয়ে আসলো যে না। তখন আমরা সাহস পাই, তখন আমাদেরকে আর তারা ভয় পেয়ে যায় না আসলে কী হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। কারণ তারা তো আশাই করে নাই যে এত বছর ধরে মিটিং দেওয়া এরা কোনো দিন তাদের বিপক্ষে কথা বলতে পারবে। তখন আমরা ক্যাম্পাসে আসি। তখন আমাদের দাবি তো ছিল মূলত কোটা সংস্কার আন্দোলনের দাবি, যে কোটা না মেধা এটা। তখন আমাদের দাবি ছিল যে যারা আমাদের আপুদের গায়ে, আমাদের ভাইদের গায়ে যারা আঘাত করেছে তাদের জন্য শাস্তি, মানে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়। সেটা ছিল আমাদের মূল দাবি। তো এই দাবিতে যখন আমরা সারাদিন স্লোগান দিচ্ছিলাম, আমাদের কর্মসূচি সারাদিন সারা ক্যাম্পাসে সবাই যখন আমাদের সাথে একাত্মতা পোষণ করছে, তখন আমরা চাচ্ছিলাম যেন বিচারটা যেন দ্রুত করা হয়। কিন্তু তখনকার তৎকালীন যে অধ্যক্ষ, তিনি এই মানে এই ইয়াটাকে, বিচার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করতে 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 রাত পর্যন্ত নিয়ে যান। রাত পর্যন্ত নিয়ে গিয়ে এবং যারা সবচেয়ে বেশি যারা ভায়োলেন্ট যারাই আছে, তারা প্রিন্সিপাল স্যারের রুমেই তারা ছিল সারাদিন। সারা রাত 8টা-9টা নাগাদ হচ্ছে সেরকম আমরা তাদের বিচারের দাবিতে ক্যাম্পাসে আমরা অবস্থান কর্মসূচি পালন করি, স্লোগান দিই। কারণ আমরা জানি যে এরপরে আমাদের কোনো লাইফ নাই। আমরা যদি ক্যাম্পাসে আসি আমাদের হয়তো বা জীবন মানে একাডেমিক লাইফ শেষ, আমাদের কী হবে কেউ জানি না, কিন্তু তারপরেও আমরা সবাই মিলে একসাথে একত্রতা পোষণ করে সবাই মিলে আমরা একসাথে আন্দোলন করি। প্রিন্সিপাল স্যার এই জিনিসটাকে মানে দীর্ঘায়িত করতে 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 রাত পর্যন্ত নিয়ে যান। রাত্রেবেলা তারা এই প্রিন্সিপাল স্যারের রুম থেকে লাঠি সোঁটা নিয়ে, অতর্কিত রডের দিয়ে মানে স্টিক নিয়ে হামলা করতে 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 বের হয় ইয়াতে। এবং তারা ওখান থেকে বাইরে একটু পরে যে তখন তৎকালীন হাজি সেলিম ছিল, তার এই লোকবল নিয়ে তারা হেলমেট পরে তারা এখানে ক্যাম্পাসে আসে। তখনই আমি মেনলি ইনজুর্ড হই। আমার হাতে, তারপর পিঠে আঘাত লাগে। আমাকে তাড়াহুড়া করে, আমি তখন সেন্সলেস হয়ে পড়েছিলাম এর সামনে, মেন গেটের সামনে। আমাকে 49 ব্যাচের কিছু ভাই, 51 ব্যাচের কিছু ভাই এবং আমার বেসমেটরা তারা আমাকে এই ইয়াতে কোলে করে নিয়ে যায় ইমার্জেন্সিতে। তারা হচ্ছে আমাকে অ্যাডমিট করে, তাড়াতাড়ি আমাকে এক্সরে রুমে নিয়ে যায় কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা। তারপরে ইমার্জেন্সি ম্যানেজ করে আমাকে প্লাস্টার করে কোনো মতে রাতে, বাবা আমার তখন ছিল, বাবা কোনো মতে জানতে পারে, ফেসবুকে তারা পোস্ট দেখে বাবা জানতে পারে যে আমি আহত। তখন আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, আমার কারোর সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না। তখন বাবা আমাকে এই কোনো মতে রেস্কিউ করে এখান থেকে নিয়ে যায়। আমার চশমাটা পড়ে গিয়েছিল, আমার ফোনটা পড়ে গিয়েছে প্রিন্সিপাল স্যারের রুমে। সেই ফোনটা 1 মাস পরে 10ই আগস্ট সেই ফোনটা প্রিন্সিপাল স্যারের ড্রয়ার থেকে উদ্ধার হয়।